যাকে লিভার ইফেক্ট তো দূরের কথা, আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব, লিভার কেন, যদি বুকে গুলি চালাই আমি গুলি খাবো, পিছিয়ে থাকার ছেলে নয়। আমার ভাঙড়ের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দেওয়ার ছেলে। এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে, মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, ওই আতঙ্ক পশ্চিমবাংলায় করতে দেব না। তার জন্য ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এখানে সিইওর কাছে গিয়ে জবাব চাইবে। আমরা কালকে যাব, আমাদের একটা প্রতিনিধি দল কালকে যাবে বিসিডব্লিউ দপ্তরে। সেখানে গিয়ে অভিষেক নামে যে ছেলেগুলো হচ্ছে, ফেক এসটিএসসি সার্টিফিকেটের নামে যে আমাদের দলিত আদিবাসীদের সাথে বঞ্চনা করা হচ্ছে, কেন করা হচ্ছে তার জবাব চাইতে জন্য আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে। আবার আগামীকাল আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে, সেখানে গিয়ে লেবার দপ্তরে প্রশ্ন করবে কেন পরিযায়ী হতে হলো, এর জবাবটা আগে আপনি দেবেন। আর পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ কেন হচ্ছে না, এটার জন্য জানতে যাবে, ডেপুটেশন দিতে যাবে। আর আপনারা যেভাবে আসছেন, কালকেও আমি বেলা 1টার সময় আমাদের মঞ্চে যে নেতৃত্বরা আছে সম্মিলিতভাবে এখানে এসে উপস্থিত হব। আপনাদের বলবো আপনারাই আসুন। এই ধন্যনামাজ হয়তো কালকে সন্ধ্যে 6টার পরে শেষ হবে কলকাতাতে, কিন্তু এই ধন্যনামাজ প্রতিটা জেলায় জেলায় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আশা করছি চালিয়ে যাবে, আপনাদের সহযোগিতা নেবে। এখন পশ্চিমবাংলায় যে সরকারটা চলছে অত্যন্ত সংখ্যালঘু দরদি সরকার, অত্যন্ত এই লক্ষ্মীদা আমাদের বাপিদাকে ভালোবাসার সরকার। কদিন আগে 11 কোটি টাকার বাপিদা লক্ষ্মীদা হেমা দিদিকে ধামসা মাদল দিয়েছে বাজানোর জন্য। এইদিকে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলোতে স্কুল নাই, বা অর্থের অভাবে তারা স্কুলেও যেতে পারছে না। স্কুল থাকলে ডাস্টার চক কিছুই নাই, না আছে কম্পোজিট গ্রান্ট সেখানে নিয়মিত, না স্কুল থাকলেও তার হচ্ছে না। আমি একটা তথ্য দিচ্ছি, এই যে বারবার একটা কথা বলছে না বিধানসভায় দরকার, হ্যাঁ আইনসভায় আমাকে আপনাকে যেতে হবে। যদি না আমি আপনি আইনসভায় যাই জানতে পারবো না কি খেলা চলছে, ওই আরটিআই করবেন, অনেক পরে পরে উত্তর দেবে। আমি বিধানসভায় থাকার সুবাদে আমি দেখছি দিদিমণি 2021-22 অর্থবর্ষে অর্থাৎ রাজ্য সরকার আমাদের আদিবাসী ভাইদের জন্য যে টাকা বরাদ্দ করেছিল তার 60% খরচ করেনি। আর মাইনরিটি 2022-23 অর্থবর্ষে আমার আদিবাসী ভাইদের জন্য বরাদ্দ করেছিল 1090 কোটি টাকা, তার 39% টাকা খরচ করেনি। গেল কোথায় প্রশ্ন তুলতে হবে। শেষে 2023-24 অর্থবর্ষে 1139 কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে, খরচ করার পরিমাণ কমে যাচ্ছে। 42% টাকা খরচ করতে অক্ষম হয়েছে। এই হচ্ছে দিদির রাজ্য সরকারের ভালোবাসা আদিবাসীদের ওপরে, বাপিদাদের ওপরে। নওশাদ সিদ্দিকীকে কত ভালোবাসছে দেখুন। যদি ভালোবাসতো তাহলে কামরুজ্জামান ভাইয়ের একজন অসুস্থ ব্যক্তিকে 24 ঘন্টা জেলে রাখতো না, আমার বাপের বয়সী লোককে ধরে জেলে রাখতো না। কোনো সমাজবিরোধী এরা নয়, এরা জনগণের জন্য মানুষের জন্য কথা বলতে আসছে। বা যদি সত্যিকারের ভালোবাসতো তাহলে পুলিশকে দিয়ে আমার চেস্টে ঘুষি মারাতো না। আজকে আপনারা দেখেছেন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়া, যদিও তিনি ইএনটি স্পেশালিস্ট, তার সাথে আমি যোগাযোগ করে আজকে আমি ট্রিটমেন্ট করে আসলাম। রিপোর্ট এখন আমার হাতে পাইনি, আমার লিভারে ইফেক্ট পড়েছে নাকি সেই জন্য আমি গিয়েছি। যাকে লিভার ইফেক্ট তো দূরের কথা, আমি আপনাদেরকে শপথ করেছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত মানুষের জন্য বলে যাব, লিভার কেন, যদি বুকে গুলি চালাই আমি গুলি খাবো, পিছিয়ে থাকার ছেলে নয়। আমার ভাঙড়ের লোকেরা ভালো করেই জানে আমি সামনে থেকে দাঁড়িয়ে আমি লড়াই দেওয়ার ছেলে। যাক, আমাদেরকে ভালোবেসেছিল 2021-22 অর্থবর্ষে, ভালোবেসে আমাদের জন্য অর্থাৎ সংখ্যালঘুদের জন্য 4658 কোটি টাকা 4658 কোটি টাকা বরাদ্দ করেছিল। আমি এই প্রসঙ্গ নয়, যেহেতু বাপিদা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা তথ্য দিচ্ছিল সেটা দেওয়ার জন্য আমি বলছি। কালকে বলবো আমি যদি সময় পাই, আমাকে যদি সময় হয়, যে ওয়াকাফ আইন কেন মানছি না, আমি টু দ্য পয়েন্টে কথা বলবো। মিনিট 15 হয়তো বক্তব্য দেবো কালকে। আমি এই বক্তব্যটা চ্যালেঞ্জ করব। আজকে শুনলাম বিজেপির কোন একটা নেতা নাকি বই প্রকাশ করেছে আবার লিডার অফ অপোজিশনকে দিয়ে ওয়াকাফের বিরুদ্ধে। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারী থেকে শুরু করে তার যত বড় বড় নেতা আছে, মাইকের ওদিকে বসাবে, মাইকের এদিকে বসাবে। ওয়াকাফ আইন মুসলমান সহ সংবিধানের বিরুদ্ধে কিভাবে গেছে আমি একা তাদের সাথে চ্যালেঞ্জ করব। দম থাকলে বসুক আমার সাথে ডিবেটে, আমি দেখে নেবো তাদেরকে। যাক, 2021-22 অর্থবর্ষে যে টাকা বরাদ্দ হয়েছিল মাইনরিটিদের জন্য তার 46% টাকা খরচ করতে পারেনি এই রাজ্য সরকার। 2022-23 অর্থবর্ষে 4878 কোটি টাকা বরাদ্দ হয়েছিল সংখ্যালঘু সমাজের মানুষের উন্নয়নের জন্য,
তার 43% খরচ করেনি এই রাজ্য সরকার। আর 2023-24 অর্থবর্ষে 5022 কোটি টাকা বরাদ্দের পরিমাণ বেড়ে যাচ্ছে। খরচ করার বেলায় বলছে হবে না। এবার ফিনান্সিয়াল ইয়ারে কত টাকা বরাদ্দ হয়েছে জানেন? 5600 কোটি টাকা। যদি এই কটা অর্থবর্ষ দেখেন, প্রায় 25,000 কোটি টাকা পশ্চিমবাংলার 3.5 কোটি সংখ্যালঘুদের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছিল। শুধু সংখ্যালঘু মানে মাথায় নেবেন না শুধু মুসলমান, সংখ্যালঘুর মধ্যে খ্রিস্টান, পার্সি, জৈন, এই ধরনের 6টা জনগোষ্ঠী আছে, তাদের সংখ্যালঘু সম্প্রদায় ইনক্লুড করা হয়েছে। আমি প্রশ্ন করেছিলাম দপ্তরে যে সংখ্যালঘু মুসলমান ছাড়া খ্রিস্টান, জৈন, পার্সিদের, মহিলাদের এম্পাওয়ার করার জন্য কি কি প্রজেক্ট আছে বলুন তো দেখি। অফিসাররা আমার মুখের দিকে তাকিয়ে বলছেন, আর পকেট থেকে রুমাল বার করে, এই দিন আইএএস অফিসার ছিল, ঘাম বেরিয়ে গেছে তার, মুছে বলছে ওটা এখন আমাদের জানা নেই, পরে বলবো। আমি উত্তর দিলাম, হ্যাঁ আপনি তো আইএএস, আপনার জানা থাক না, স্বাভাবিক না জানা, আমি 8 পাস, আমাকে জানতে একটু বেশি হবে। সংখ্যালঘু দপ্তরে তিনি সচিব। তো এই ধরনের নোংরামি আমাদের সাথে চলছে। 6টা বাজছে, আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো। আমি কালকে আপনাদের জানিয়ে রাখি, আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমাদের প্রতিনিধি দলেরা, একটা প্রতিনিধি দল এসআইআর নিয়ে যেভাবে বিভ্রান্ত তৈরি হচ্ছে, মানুষের মধ্যে যেভাবে আতঙ্ক তৈরি করার চেষ্টা হচ্ছে, ওই আতঙ্ক পশ্চিমবাংলায় করতে দেব না। তার জন্য ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল এখানে সিইওর কাছে গিয়ে জবাব চাইবে। আমরা কালকে যাব, আমাদের একটা প্রতিনিধি দল কালকে যাবে বিসিডব্লিউ দপ্তরে। সেখানে গিয়ে অভিষেক নামে যে ছেলেগুলো হচ্ছে, ফেক এসটিএসসি সার্টিফিকেটের নামে যে আমাদের দলিত আদিবাসীদের সাথে বঞ্চনা করা হচ্ছে, কেন করা হচ্ছে তার জবাব চাইতে জন্য আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে। আবার আগামীকাল আমাদের এই ফোরামের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল যাবে, সেখানে গিয়ে লেবার দপ্তরের প্রশ্ন করবে কেন পরিযায়ী হতে হলো, এর জবাবটা আগে আপনি দেবেন। আর পরিযায়ী শ্রমিকদের অত্যাচার বন্ধ কেন হচ্ছে না, এটার জন্য জানতে যাবে, ডেপুটেশন দিতে যাবে। আর আপনারা যেভাবে আসছেন, কালকেও আমি বেলা 1টার সময় আমাদের মঞ্চে যে নেতৃত্বরা আছে সম্মিলিতভাবে এখানে এসে উপস্থিত হব। আপনাদের বলবো আপনারাই আসুন। এই ধন্যনামাজ হয়তো কালকে সন্ধ্যে 6টার পরে শেষ হবে কলকাতাতে, কিন্তু এই ধন্যনামাজ প্রতিটা জেলায় জেলায় কনস্টিটিউশন প্রোটেকশন ফ্রম আশা করছি চালিয়ে যাবে, আপনাদের সহযোগিতা নেবে। তাই বন্ধুগণ, আগামীকাল আমাদের আবার ধন্যনামাজ শুরু হবে বেলা 1টা থেকে 6টা পর্যন্ত। আপনারা আসবেন, আপনাদের পরিবার পরিজনকে, যদি না আসতে পারে আপনাদের জেলায় যখন হবে তখন আসার জন্য, সেখানে জয়েন্ট হওয়ার জন্য আহ্বান জানাবেন। আমি ধন্যবাদ জানাবো। এই ধন্য মঞ্চের ফুল আপনারা, এই দর্শকের আসনে বসে আছেন, মাঝে মধ্যে একবার দুবার চিৎকার করে ফেলছি, দেখেন ভালোবাসি বলে চিৎকার করছি ভাই, ভালোবাসি বলে চিৎকার করছি, নাহলে চিৎকার করতাম না। তো আপনারা যারা ফুল, আজকের এই মঞ্চের যারা শ্রোতা হচ্ছে ফুল মনে করি আমরা, ফুল না থাকলে বাগানে যতই গাছ লাগান না কেন বাগান সৌন্দর্যময় হয় না। তাই ফুল আপনারা, যতই আমরা বক্তা থাকি না কেন, আমাদের স্টার বক্তা আছে আমাদের এখানে, অনেক সিনিয়র মোস্ট আছেন যারা, তারা তখনই আলোকিত হবে আপনাদের জন্য। ধন্যবাদ আপনারা এসেছেন। ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে যারা আপনারা আমাদের এই মঞ্চের কার্যকলাপকে সারা রাজ্যের বাইরে, দেশের বাইরে ছড়িয়ে দিতে সহযোগিতা করছেন। ধন্যবাদ আমাদের কনস্টিটিউশন প্রোটেকশনের ফোরামের পক্ষ থেকে। আজকে আমরা আমাদের ফোরামের বাইরে থাকাও অনেক সংগঠন আস্তে আস্তে আমাদের সাথে যুক্ত হয়েছে, যারা মূল্যবান সময় দিয়েছেন। ধন্যবাদ জানাই প্রশাসনের বন্ধুদেরকে। তাদের কাছে আবেদন করেছিলাম, গতকাল এখানে আপনার প্রচণ্ড রৌদ্র ছিল, বৃষ্টি হচ্ছিল, যে আমাদের চালটা অন্তত বাঁধার একটা সুযোগ দেওয়া হোক। তারা সুযোগ দিয়েছে এবং শান্তিপূর্ণভাবে আমাদের আজকে দ্বিতীয় দিনের প্রোগ্রাম সম্পূর্ণ করার জন্য পূর্ণ সহযোগিতা যে প্রশাসন বন্ধুরা দিয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ধন্যার দ্বিতীয় দিন এখানেই আমরা স্থগিত করলাম। তৃতীয় দিন আবার কন্টিনিউ আগামীকাল অর্থাৎ সোমবার বেলা 1টা থেকে আমরা শুরু করব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কনস্টিটিউশন প্রোটেকশন ফোরাম জিন্দাবাদ, আমাদের ঐক্য জিন্দাবাদ। এই সংবিধান বাঁচানোর লড়াই চলবে, দেশ বাঁচানোর লড়াই চলবে। সংবিধান সুরক্ষা মঞ্চের নয়নমণি আমাদের প্রিয় ভাইজান জিন্দাবাদ। সংবিধান বাঁচাও মঞ্চের নয়নমণি আমাদের ভাইজান জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। ভাই আমি ক্ষমা প্রার্থী, জোশের মাথায় উনি বলেছেন। আমি ভাই বিশ্বাস করুন, আমি নিজের নামে জয়ধ্বনি নিতে আসিনি, আমাদের নামে আমি জয়ধ্বনি নিতে চাই।
আপনারা জানেন আমাকে যখন জেলে দিয়েছিল তখন আমি বিধায়ক হিসেবে আমাকে ডিভিশন 1 ট্রিটমেন্ট হতো, মানে একটু ভালো পরিষেবা। আমি কিন্তু জজ স্যারকে বলেছিলাম, আমাদের উকিলরা বলে ফেলেছিল, যেমন ভাই আবেগে বলেছে, উকিলরা বলেছিল ওই বিধায়কের জন্য ডিভিশন 1 পরিষেবা পায়। উকিল লিখতে যাচ্ছে, জজ স্যার, আমি বলি স্যার আমার একটা কথা আছে। সেই দিন এজলাসে যারা ছিল তারা বলতে পারবে। আমি বলেছিলাম আমি জনগণের ভোট নিয়ে ভিআইপি হয়েছি, জনগণ যেদিন ভিআইপি ট্রিটমেন্ট পাবে সেই দিন আমি নেব, সেই ছেলে আমি। সুতরাং আমি ইনার পক্ষ থেকে আমি নিজেকে এই বিষয়টাকে আমি প্রত্যাহার করছি। ক্ষমার নজরে দেখবেন, আমরা সবাই ইকুয়াল, আর ইকুয়ালিটির থেকেই আমরা ইকুয়ালিটি বিফোর দ্য ল। আমরা এখনই সংবিধানের 14 নম্বর আর্টিকেলটা দেখছিলাম, মির্জা নুরুল হাসান সাহেব আর আমি সবাই আমরা ইকুয়াল। হ্যাঁ, ঠিক আছে, আপনারা ভালো থাকবেন।